এসে পড়েছে। আইতে দে, আমি দেই খেলো মোরে। তোমরা তো আমার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, এখন আমাকে দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের তো খুশি হওয়ার কথা। কি ভেবেছিলে আমি আসবো না? আমি জানতাম তুই আসবি, এই তাই এই জায়গায় তোর দাফন করার লিগা এনে আসার ব্যবস্থা করছি। কি ভেবেছিলি তোরা আমি বনে গিয়ে সন্ন্যাসী হয়ে গেছি, নিজের নাম পরিচয় বদল করে ফেলেছি? না, আমার বংশ, আমার রক্ত, আমার পৌরুষত্বের শরীরে আছে। ভাইজান, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো? বসো। বসার অধিকার ওইখানে ছিল এই দাদার, আর আজ এখানেও এই দাদারই আছে। মোকাবেলা করার মধ্যে অনেক পার্থক্য বেশি লেখা। বিয়ের মর্যাদা তুমি কি বুঝবে? তোমার কপালে তো আর বিয়ে নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, বিয়ে আমার কপালে নেই। কেননা যখন খোপায় ফুল সাজিয়ে, হাতে মেহেদি লাগিয়ে, গলায় গহনা পরে আমার স্বপ্নের মানুষকে মনের ভেতর আসন করে দিয়ে বধূ সেজে অপেক্ষা করেছিলাম যে আমার মনের মানুষ এসে আমাকে নিজের করে বধূ সাজিয়ে নিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত যে আমাকে বিয়ে করতে এসেছিল সে আমার মনের মানুষ হয়ে আসেনি, এসেছিল বিয়ে বাড়িতে রক্তের বন্যা বয়ে দিতে, আমার ভাইদের খুন করতে। স্বপ্নের মানুষ যদি খুনি হয়ে যায় তখন সেই মেয়ে বধূ হবার স্বপ্ন দেখে কিভাবে? ওই দিনে সেই আসরে কি হয়েছিল, কেন হয়েছিল তা তোমাকে বলে বুঝিয়ে, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে তোমাকে বধূ সাজিয়ে দিতে আসেনি রাজা। শোনেন, আজ বিকেল 5টায় দাদার একমাত্র বোন শিউলির বিয়ে হইব, আর শিউলির দোয়া করার লাগা আপনি অবশ্যই আইবেন। তোমার মতো ছোট লোকের কথায় একটা কলঙ্কিনী মেয়ের বিয়েতে আমি যাব? অসম্ভব। যাইতে আপনার হইবই। যদি না যাই? যদি না আসো তাহলে গ্রামে না থাকবে তোমাদের কোনো কাজ, না থাকবে তোমাদের বাড়ি ঘর, আর যাকে আসতে হবে সে হচ্ছে এই রাজু। নিজেকে অনাথ বলে আমার বিশ্বাসে অমর্যাদা করেছিস, এটা তোর প্রথম অপরাধ ছিল। প্রেম করে তুই আমার বোনের সর্বনাশ করেছিস, তুই তাকে ধোঁকা দিয়েছিস, এটা ছিল তোর দ্বিতীয় অপরাধ। এবার তৃতীয় অপরাধ করার চেষ্টা করিস না। আজ বিকেল 5টায় শিউলিকে কবুল করে তোকে বিয়ে করতে হবে, নয়তো ও আসবে না। ও আসবে, ওকে আসতেই হবে। যদি না আসতে দেই, যদি ওকে বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে আল্লাহর কসম আমি তোদের দুজনকে টুকরো টুকরো করে রাজুকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো। কি আমার বাড়িতে আইসা আমার এই খুন করার হুমকি দিতেছ? শুধু তোর বাড়িতে নয়, এদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যেতে বলবি আমি সেখানে যাব, যেখানে পা রাখতে বলবি আমি সেখানেই পা রাখবো। কিন্তু একবার যদি আমার এই হাত উঠে তাহলে আমি কাউকে মনে রাখবো না, আমি সবকিছু ভেঙে চুরে তস তস করে ফেলবো। একটা আটকা
তুই বিনা অস্ত্রে এখানে এসেছিস, আজ তো এখান থেকে কিভাবে ফিরে যাস সেটাই আমি দেখব। অস্ত্রের প্রয়োজন তোদের আছে, আমার নেই। আমার জন্য এই হাতি হাতিয়ার, কথাটা মনে রাখিস, নয়তো কেউ বাঁচতে পারবি না, কেউ পারবি না। কি এত বড় কথা? হ্যাঁ, বিশ্বাস না করলে তোদের ঘাট থেকে মাথা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমি দাদা, গরিবের দাদা। দাদা, আমার হাতে আর মাত্র 1 ঘন্টা আছে। জেতার জন্য অথবা হারার জন্য 1 সেকেন্ডে যথেষ্ট। এই দাঁড়া, কিরে বল, দাদার ভয় ওরে নিয়ে গ্রাম ছেড়ে পালা যেতেছ? না, আমি ওকে দাদার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার বোনের কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তো? সত্যি ঘটনা আমি জেনে গেছি। কিসের সত্য ঘটনা? সত্য ঘটনা এই যে, আমার বিয়ের দিন তোমরা বিপ্লবের দাদি আর তার বোনকে খুন করেছো। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কেডা কইছো তোর এই কথা? আমি কইছি। তুই? হ্যাঁ, সত্যই। কেননা আমি যখন আহত হইয়া মৃত্যুর লাগে পাঞ্জা লড়তেছিলাম, তখন ওই দাদা ফেরেশতার মতো আইসা আমার জীবন বাঁচাইয়া সে শহর চলে গেছিল। ভাবছো আমার এই কথা বলার সাহস হইল থেকে? নিজের থেকে। ওই দাদা যখন এই গ্রামে পা রাখছে তখন থেকে। এখন তোমরা আমার কিছুই করতে পারবো না। আমার মালিকা আপনারা যদি দাদার বোন আর দাদিমাকে না মারতেন তাহলে আমাদের কিছু হতো না। নীলা, এখান থেকে চলে যাবার চেষ্টা করলে তোদের দুজনকে আমি খুন করে ফেলবো। ভুলে যেও না ভাইয়া, আমি ওই বংশে জন্ম নিয়েছি। খুন শুধু তুমি একাই করতে জানো না, আমিও জানি। চল। রাজু আর নীলারে বাঁচাও। টাইগার আর চিতা অগরে খুন করার লাগে লোক পাঠা দিতে। তুমি না গেলে এখানে আসার আগে অগরে খুন করে ফেলাইবো। আমার গাড়ি বের কর। চেষ্টা করলে তোদের হাঁটার জন্য পা থাকবে না আর খাওয়ার জন্য হাত থাকবে না। পাত্রের মতো খারাপ দাও চালাবে।
আমার আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে মাফ করে দিন দাদা। চলুন দাদা, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে, চলুন। দাঁড়াও, আমাকে তোমাদের সাথে নেবে না? মামা আমাকে সব বলে দিয়েছে ভাইয়াদের কথায়। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আজ আমার ভুল হয়ে গেছে। আজ আমি বুঝতে পেরেছি সমস্ত অন্যায় অনাচারের মূলে আমার বাবা এবং আমার ভাইয়েরা। ওরা এই গ্রামের মানুষের উপর, তোমার পরিবারের উপর অনেক অত্যাচার করেছে। দাদা দেরি করুন। দাদা এখানে দাঁড়ায় থাকবা? চলো চলো। আরে মামুরা, খাড়াও খাড়াও খাড়াও। যাক, অনেকদিন পরে এই বাড়িতে শান্তি পাইলাম। এইখানে শেষ না, আরো একটা বিয়ে বাকি আছে, এইটা আমার দায়িত্বে। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি বিপ্লব চৌধুরী ওরফে দাদা নিজের ইচ্ছায় কোনো অপরাধ সংঘটিত করেনি। নিজেকে রক্ষা করার জন্য সে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। আদালতের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে ভালোভাবে জীবনযাপন করার অঙ্গীকার করলে এই আদালত তার উপর ন্যায় বিচার সাপেক্ষে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল।